টানা আমরা সকাল থেকে লাইভে রয়েছি এবং এখনও যখন আমরা এই শো করছি সেই সময়তেও কলকাতা প্রায় অবরুদ্ধ, জায়গায় জায়গায় মানববন্ধন চলছে। কিছুক্ষণ আগে আমি নিজে চিংড়িঘাটা থেকে এলাম এবং সত্যি বিশ্বাস করতে অবাক লাগছে যে এইটাই আমার শহর। এত বলা হয় যে এখানে রাজনীতি, এখানে মুখ বন্ধ হয়ে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু না। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এতগুলো দিন পার হওয়ার পর একটা বিন্দু মানুষ ভোলেনি এবং এতদিন ধরে মানুষকে যে বোকা বানানোর খেলা চলেছে, মানুষ সেই খেলা ধরে নিয়েছে। খেলা হবে বলতে বলতে ডক্টর মুখার্জি মানুষ খেলা ধরে নিয়েছে। গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে টানা যে ছবি আমরা দেখে যাচ্ছি এবং এখনো পর্যন্ত যবে থেকে অভয়ার হত্যাকাণ্ড হয়েছে, মানুষ একটা দিনের জন্য কোথাও নিশ্চিন্ত হয়ে বাড়িতে ঘুমোতে পারছেন না, পুজো শপিংয়ে বেরোতে পারছেন না। এখনও এর পরেও বিনীত গোয়েল তার গদি আঁকড়ে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি আঁকড়ে থাকবেন। এখনও তাদের মনে হচ্ছে যে তারা এত বড় অন্যায় করেছেন এবং সেটা মানুষ বুঝতে পেরে গেছে। এরপর তাদের মনে হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে তুলনামূলক আলোচনা করা যায় যে কোন রাজ্যে কতগুলো রেপ কেস হয়েছে, কারণ রেপ কেস নিয়ে প্রতিযোগিতাও যে করা যায় এটা বোধহয় আমাদের রাজ্যের শাসক দলই দেখাতে পারে, অন্য কোনো রাজ্য হলে পারতো না। আমি প্রথমে একটু সূত্র দেবো। পুজোর বাজার করতে পারছেন না, করতে চাইছেন না। একদম বাঙালির কিন্তু পুজো নেই এবছরে। যা ঘটনা ঘটেছে আমার মনে হয় না কোনো বাঙালি পুজোর বাজার করতে চাইছেন। আমি তো চাইবো না, আমি যাবো না। সমান্তরাল যদি টানতে হয় স্বর্ণালী, ইতিহাসের পাতায় যেতে হবে। অভূতপূর্ব এই আন্দোলন চলছে। আমার মনে হয় আমি দেখিনি সেই দিনটা, আমি তখন জন্মাইনি। 1947 সালের অগাস্ট মাসে হয়তো এরকমই আন্দোলন হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে বাংলার বুকে এবং কলকাতার বুকে যে আন্দোলন করছে জনগণ, দলমত ধর্ম নির্বিশেষে, কোনো দলীয় পতাকা কোথাও নেই। আমার সঙ্গে সৈকত আছে, বামপন্থী, আমি ডানপন্থী। সৈকতারা আমার প্রচুর বিতর্ক হয়, মারপিট খালি বাকি আছে, কিন্তু সৈকত আমার সঙ্গে একমত হবে যে এটা দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আমরা রাস্তায় নেমেছি এবং এর সমান্তরাল টানতে হলে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনই খালি মনে পড়ছে। আর মনে হয় 1947-এর পর থেকে ভারতবর্ষের বুকে বা কলকাতার বুকে এরকম কোনো আন্দোলন জনগণ দেখেছে। এটা জনরোধ, জনপ্রতিরোধ। আমার মনে পড়ছে সৈয়দ হুসেন সুহরাওয়ার্দীর কথা, আমার মনে পড়ছে ফ্রেডরিক বারোজের কথা। 1947 সালে হুসেন সুহরাওয়ার্দী ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের গভর্নর জেনারেল তখন ছিলেন শেষ ফ্রেডরিক বারোজ। এদের কথা মনে পড়ছে যখন জনগণ রাস্তায় নেমেছিল সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরে, যখন দুটো ধর্মের লোকই বুঝলো যে কি ভুল হয়ে গেছে, তখন দুজনেই কিন্তু রাস্তায় নেমেছিল এবং গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরবর্তী যে প্রতিরোধ তৈরি হয়েছিল, হিন্দু মুসলমান একসঙ্গে এক স্বরে বলেছিল সুহরাওয়ার্দীকে কেউ চায় না, ফ্রেডরিক বারোজকেও কেউ চায় না। আজকে একই জিনিস কলকাতার বুকে পশ্চিমবঙ্গের বাঙালি আওয়াজ তুলেছে। দফা 2 মনে রাখতে হবে, দফা 1 নয়, দফা 2 এখন। দাবি 2, দফা 1 নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ। দফা 1 আর দফা 2 নয়, দফা 2, দুটো পদত্যাগ আমরা চাই, শুধু বিনীত গোয়েল নয়। আমার অবিশ্বাস্য লাগছে, গতকাল রাত্রিবেলায় প্রায় 3টে সাড়ে 3টে অবধি আমরা রাত্রিরে ছিলাম লালবাজারে। বিনীত গোয়েলকে সোজা খোলা প্রশ্ন করি, আপনি ঘুমোতে পেরেছিলেন গতকাল? পারেননি। এবার ইন্দিরা মুখার্জির কথা আসছি, ডিসি সেন্ট্রাল, আপনার লজ্জা লাগা উচিত। যা পুলিশি অ্যাকশন নেবার আমার নামে নিয়ে নিন, আপনার লজ্জা লাগা উচিত। পুলিশ হয়ে আপনি একটা ছবি দেখালেন, সেটাকে ক্রপ করলেন, সেখানে লাল জামা পরা লোকটিকে আপনি শনাক্তিকরণ করলেন। কি শনাক্তিকরণ করলেন? উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আপনার জনগণের কাছে এসে ক্ষমা চান ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল। আপনি মিথ্যে কথা বলেছেন নিজে প্রেস কনফারেন্স ডেকে। একটা সরকারি পদে থেকে আপনার লজ্জা লাগছে না? অভিজ্ঞ দেখে শনাক্তিকরণ করেছিলেন ফিঙ্গারপ্রিন্ট। কাকে বাঁচাচ্ছেন? গদি বাঁচাচ্ছেন, পদ বাঁচাচ্ছেন। মনে রাখবেন যে প্রশাসনের চাকা ঘুরছে। বাংলার জনগণ আজকে নেমেছে প্রশাসনিক সন্ত্রাসের বিরুদ্ধে, স্বাধীনতা চাইছে। 47-এ আমরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা চেয়েছিলাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সন্ত্রাস দিয়ে চোখ রাগানি, দাবড়ানি ধারাবাহিকভাবে উনি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে আজকে জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ পরাধীন ছিল। আজকে তারা স্বাধীনতা চাইছে কাকে? একটাই। তখন ডাক দিয়েছিলাম ব্রিটিশকে, ভারত ছাড়ো। আজকে মমতা ব্যানার্জির এগেনস্টে ডাক তুললাম, মমতা তুমি বাংলা ছাড়ো। অনেক দেখেছি আমরা, মমতা তুমি বাংলা ছাড়ো। আমি জানি না, মানে একের পর এক যেভাবে কোথাও
প্রত্যেক মুহূর্তে স্লোগানিং চলছে, প্রতিরোধের আওয়াজ আরও তীব্র হচ্ছে, সেই জায়গা থেকে আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিল আনতে গিয়ে, অপরাজিতা বিল যেটা নাম দেওয়া হয়েছে সেই বিল আনতে গিয়ে তিনি অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতামূলক পরিসংখ্যান তত্ত্ব নিয়ে কম্পিটিশন করছেন। এটা কি আদৌ সম্ভব? কোন রাজ্যে কি হয়েছে, কোন রাজ্যে কত কত ধর্ষণ হয়েছে, সেই পরিসংখ্যান জেনে আমার রাজ্যের ঘটে চলা ঘটনাগুলোকে আমি কী করে আড়াল করতে পারি? আদৌ সম্ভব কি? আমি জানি না। এখনো পর্যন্ত যদি করে থাকেন উনি, এখনো পর্যন্ত যদি বিনীত গোয়েলের উপর ভরসা থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর, তাহলে বুঝতে হবে সত্যি সত্যি আসলে বিচার দেওয়ার মতো কোনো উদ্দেশ্য তাদের কাছে নেই, পুরোটাই আইওয়াশ। এরকম অপরাজিতা বিলটাও আইওয়াশই হতে চলেছে। কি বলবেন প্রসূনবাবু? ডক্টর প্রসূন কুমার ঘোষ। দেখুন, আমি বলি প্রথমে যে আজকে যে বিল পাস হয়েছে সেই বিলটার যদি দেখেন যে এর আগের যে ঘটনাগুলো ঘটেছিল, যেমন এর আগে যে কলকাতায় যে ফাঁসি দেওয়া হয়েছিল, যে ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন তার নাম, সেক্ষেত্রেও দেখা যায় কিন্তু বিলটা মোটামুটি একই রকম ছিল। তবু আমার কাছে আপনার যে প্রশ্ন সেই ইয়েতে বলা যে কোনো জায়গায় তুল্যমূল্য বিচারের জায়গা এখানে আসেই না। উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বিল পাস করার সময় আইনগতভাবে হয়তো বলতে পারেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার যে কোন রাজ্যে কত হয়েছে, এই রাজ্যে কত কম হয়েছে, এই বিল আনলে কী সুবিধে হবে, এই বিল আনলে যারা ধর্ষক মানসিকতার আছে তাদের কি ভয় পেতে পারে। কিন্তু ডাক্তার হিসেবে ম্যাডাম আমি একটাই কথা বলছি, পশ্চিম বাংলা অথবা ভারতবর্ষ যা কোনো দিন দেখেনি, আজকের বাংলা, আজকের কলকাতা তাই দেখছে। সেই কারণে যেভাবে গণ আন্দোলন নয়, এটা মানুষের মনের ভেতরের ভাব, আবেগ এবং জোয়ার বাইরে ফুটে উঠছে। সেই জন্য কোন বিল আসলো, কোন বিল এলো না, তাতে সরকার কিভাবে এগোলো, কিভাবে পিছলো, এইগুলো কোনো রকম ম্যাটার করে না। ম্যাটার করে সেই ছেলেগুলো যেগুলো দিনের পর দিন ধরে কোনো রঙের পতাকা ছাড়া আজকাল তো কোনো গাড়ি পর্যন্ত চলে না ভিড়ের ভেতরে, তারা দিনের পর দিন ধরে লড়ছে। চিকিৎসক তো আমি হয়তো কয়েক বছর আগে তাদের মতো বয়সে ছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটা কথা, আমি আস্তে আস্তে কিছু কথা শুনছিলাম, কেউ হয়তো বলছিলেন পুলিশ প্রশাসনের কোনো মাথায় যে উনি স্যাটিসফাইড হয়তো ওনার কাজে। আমি জানি না, আমি প্রশাসনের ওপর চূড়ান্ত বিশ্বাস রাখি। আমি আগেও বলেছি ম্যাডাম, আজও বলছি, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিবিআই প্রশাসন আমি অত্যন্ত শ্রদ্ধা করি, বিশ্বাস রাখি, কারণ আমরা এখানে যে তিনজন বসে আছি আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আপনিও ভরসা রাখেন।